আমরা পরিবর্তন করতে পারব। সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া কখনো সংশোধন করা সম্ভব হবে না। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে সংবিধান তো ডেইলি পরিবর্তন হয় না, এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না। গণপরিষদের মাধ্যমে 1972 সালে, যদিও সেই গণপরিষদটা বিতর্কিত, বাট এটা ফ্যাক্ট অন ব্যালট হয়ে গেছে, সেই জন্য বৈধ। এখন সেই 1972 সংবিধান তো 17 বার পরিবর্তন হয়েছে। সামনে যেটা হবে, আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি, যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে, তিনি বললেন। ধন্যবাদ জানাই, কারণ সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে গেলেন, সেই সংবিধান, সেই পার্লামেন্ট নির্বাচন, রেকর্ডটা চেক করতে পারেন, আমি রেকর্ড করেছি। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমি যদি গণপরিষদ করি, যে গণপরিষদের ভূমিকা পালন করবে, অবশ্য সেটার সমালোচনা তিনি করেছেন। গণপরিষদ হিসেবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজের ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, যেখান থেকে আমাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সফল হয়েছি। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাকে রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমার একজন সমালোচনা করেছিল যে পার্লামেন্টকে আমি মাদারবতী ইনস্টিটিউশন বলছি, আসলে সেটা মাদার বলি নাই। সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সেই গণপরিষদ গঠিত হয়, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে। সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায়, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, সংস্কার প্রস্তাবের জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি, যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। আসি আবার আপনাদের কথায়, ওইখানে বেশি যেই প্রস্তাবগুলো আপনারা করেছেন, তার মধ্যে আমি দেখলাম 7টা হচ্ছে পলিটিক্যাল পার্টিসদের জন্য প্রযোজ্য। এখানে আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি। আমরা বহুমত প্রকাশ করার জন্য তো এই সংগ্রামটা করেছি। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে, সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। আমি এই অন্তর্বর্তীকালে সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। এই দাবি ফেব্রুয়ারির 5 তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম। তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি, বাংলাদেশের জনগণ চেয়েছি। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি। এখানে আইনমন্ত্রী ছিলেন। সেখানে আমরা বলেছি, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে বিচারের আওতায় আনতে হবে। সেজন্য আর্টিকেল 47 অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন, সেটা সংশোধনে আনতে হবে। এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল 47-এ যে সংশোধনী আনা হয়, যে আইন প্রণয়ন করা হবে, সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল 31 এবং 35-এর কোন মৌলিক অধিকারের সুযোগ পাবে না, আর্টিকেল 44-এর সুযোগ নিতে পারবে না, আর্টিকেল
আর্টিকেল 102 এর সুযোগ নিতে পারে না। সুতরাং আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেই বদনাম যেন আমাদের না। আর অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটেড অন্যান্য সংগঠন কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে, সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে, কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে। সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে, সেটা এনে তারপর প্রজ্ঞাপন করে ভালো হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন কোনদিন স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উৎপাদন না হয়। সেই জন্য পরবর্তী যে সংশোধনগুলো আপনারা সংসদের সংবিধানের জন্য প্রস্তাব করছেন, জুডিশিয়ারির জন্য প্রস্তাব করলেন, আমার ভাই আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটির চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যাতে ভারসাম্য সৃষ্টি করা হয়, সেই বিষয়ে আপনাদেরকে আরো বেশি ব্রেইনস্টর্মিং করতে হবে। কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন, এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমরা দেখেছি, তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সব দোষ লেজিসলেচারের, সব দোষ এক্সিকিউটিভের, সুতরাং এই দুটাকে ধরো। এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে। রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিজ্ঞান ব্যক্তি, মন্টেস্কোর সেপারেশন অফ পাওয়ার থিওরির এসেন্সটা কি? ওটা হচ্ছে যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। সেই ভারসাম্যটা সৃষ্টি করার চেষ্টা করেন এবং সেই ভারসাম্য এবং কোঅপারেশন, সেই মধুর সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা এস্টাবলিশ হবে। আগের মতো এক্সিকিউটিভকে ফুয়ারা বানানো যাবে না, সেটা মানি, কিন্তু জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে, তাদেরকে বহাল রেখে 30-32 জন ফেস্টিভ্যালের দোষক আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? তখন করা হবে সেই